আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ১৯। বেশ খানিকটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল। মনের যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করল আপন মনে। ঘণ্টাখানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করলো। একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গান গাইছে। আমি কি তোমায় খুব বিরক্তি করছি? বলে দিতে পারো আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, তবুও লেগে থাকি একটা কোণায়। তুমি বলে দিতে পারো তা আমায়। চিঠি লিখব না এই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। অন্যদিকে আবির এখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। ১১টার দিকে মালিহা খান কল করলেন। আবির কল রিসিভ করে সালাম দিল। মালিহা খান সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত স্বরে বললেন, তুই কি বাসায় আসবি না? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আসবো একটু পর। কেন? রাগান্বিত কণ্ঠে মালিহা খান বলে উঠলেন, তোরা ভাই বোন মিলে কি শুরু করছিস? তুই বাহিরে বাহিরে থাকিস, তানভীর নির্বাচনের ভেজালে ১২টার আগে বাসায় ফিরতে পারে না। এদিকে তোর বোনের ১-২ দিন পর পর কি হয়ে যায়, খায় না কিছু না। তোরা যদি রাতে নাই খাবি তাহলে বলে রাখতে পারিস না? আমরাও তোদের জন্য আর রান্না করব না। আবির হেলান থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বসল, নিরেট কণ্ঠে শুধালো, মেঘ খায়নি? মালিহা খান সহসা উত্তর দিলেন, না। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলেই উঠে পড়লেন। আবিরকে রুম থেকে বের হতে দেখে রাকিব আর রাসেল দুইজনই ছুটে আসে। অন্যান্য দিন কাজ শেষ করে 10টা 10 থেকে 30-এর মধ্যেই চলে যায় সকলে, কিন্তু আজ আবিরের মুড অফ দেখে তারা কাজ শেষ করেও বসে আছে। আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছিল না। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, চল আমি তোকে দিয়ে আসি। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, আমি একা যেতে পারবো। রাকিব পুনরায় বলে উঠল, তোর হাতের অবস্থা দেখছিস তুই? এই অবস্থায় বাইক চালানো তো অ্যাক্সিডেন্ট করবি। তার থেকে আমার কথা মান, আমি দিয়ে আসি তোকে। আবির শক্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে, দাঁতে দাঁত চেপে ঘোষণা করল, বললাম তো যেতে পারবো। রাসেল ঠান্ডা কণ্ঠে বলল, এত বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবি? আবির আর কিছুই বলল না, বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। টানা 2 ঘন্টার উপরে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে ঢাকার রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা। মাথায় হেলমেট পর্যন্ত নেই, চোখ মেলে দেখার অবস্থা নেই, তবুও বাইক থামছে না 1 সেকেন্ডের জন্য। বৃষ্টির পানি এতটাই ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢালছে কেউ। আপাদমস্তক ভিজিয়ে বাড়িতে ঢুকলো আবির। ড্রয়িং রুমে কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটে। 5 মিনিটে ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে। মেঘের দরজার সামনে এসেই বাম হাতে দরজা ধাক্কা দিল। অনবরত ঘুষির কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না। তারপর আবার হাতের ওপর জোর দিয়ে বাইক চালিয়ে এসেছে। দরজা খুলতেই চোখ পড়ে ফাঁকা বিছানায়। কেন জানি বুকটা ছ্যাদ করে উঠল। ভিতরের দিকে দেখার চেষ্টা করলো, টেবিলের উপর ফোন ল্যাপটপ পড়ে আছে, কিন্তু অষ্টাদশীর কোথাও নেই। আবির রুম ঢুকে বারান্দা সবসহ জায়গা খুঁজলো, কোথাও নেই। রুম থেকে বেরিয়ে সারা বাড়িতে চক্কর দিল, তবে কোথাও মেঘকে পেল না। মিমের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো। সঙ্গে সঙ্গে মিম দরজা খুলল। একগাল হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? মিম স্বাভাবিকভাবেই উত্তর দিল, আপু তো রুমেই। সেই যে খাবে না বলে রুমে গেল, আর তো বেরই হতে দেখিনি। আবিরের চোখে মুখে চিন্তার ছাপ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধালো, ঠিক আছে। আবির আবারও মেঘের রুমে গেল। সব জায়গা পুনরায় দেখল, কোথাও নেই। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের। চোখে মুখে উদ্বেগের মাত্রা বাড়ছে। রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। ফোন রেখে এসেছে নিজের রুমে। হঠাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে। মনের অজান্তেই বলে ওঠে, ও ছাদে যায়নি তো? কোনো কিছু না ভেবে ছুটে যায় ছাদের দিকে। ছাদের দরজা বাতাসে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। আবির দরজা ধাক্কা দিয়ে ঘাড় ডানে বামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করছে। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা। পাইপ দিয়ে গিয়েও যেন কুলাতে পারছে না, সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে আবিরের শরীরে। কোথাও কাউকে চোখে পড়ছে না। আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। আবির ছাদের চারপাশ দেখছে ঘুরে ফিরে। হঠাৎ বিদ্যুৎ চমকানোতে আবির দৃষ্টিতে পড়ে রেলিং ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী।
ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের উপরে পড়ে আছে মাথা, শরীরের বাকি অংশ ছাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে। আবির অকস্মাৎ চিৎকার করে উঠল, মেঘ! এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রণয়িনী। আবিরের হাত কাঁপছে, তবুও ঝাপটে ধরল মেঘের পিঠ বরাবর। সহসা অষ্টাদশীর ঘাড় থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরল নিজের প্রশস্ত বুকে। মেঘের শরীর বরফের ন্যায় শীতল হয়ে আছে, শুধু মাথাটা একটু একটু গরম। আবির কয়েকবার আকুল স্বরে মেঘকে ডাকল, কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে। মেঘের এই অবস্থা দেখে আবিরের সমগ্র পৃথিবী ঘুরছে। বৃষ্টির পানি বরাবরই মানুষের উপকারে আসে। সাধারণত বৃষ্টিতে ভিজলে কেউই বেহুশ হয় না, তবে যদি কেউ মানুষটা অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে তবে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে। মেঘের ক্ষেত্রে ঠিক এমন ঘটনাই ঘটেছে। একাকাশ অভিমান জমেছিল মনে, তার প্রতিফলন ঘটল এইভাবে। আবির সহসা দু হাতে কোলে তুলে নিল মেঘকে। সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার অষ্টাদশীর মলিন মুখের পানে। আবিরের চোখে বেয়ে দুফুটো অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদশীর গালে। দুজনের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে। দীর্ঘ পা ফেলে করিডর দিয়ে হেঁটে মেঘের রুমে ঢুকল। ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল। টাওয়েল এনে হাত, মুখ আর মাথাটা কিছুটা মুছে দিল। সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল নিচে। হালিমা খানের দরজার সামনে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে। দুইবার ডাকার পরই হালিমা খান দরজা খুললেন। আবিরের জলসিক্ত শরীর দেখে চিন্তিত স্বরে শুধালেন, ভিজে আসছিস? আবির তপ্ত স্বরে বলল, মামুনি তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না। আপাতত বাড়ির মানুষকে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। একদমে কথাগুলো বলল আবির। হালিমা খান আঁতকে উঠে বললেন, কি হয়েছে? আবির চলে যেতে নিয়ে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, ওর শরীরটা একটু ধুইয়ে দিও। আবির ছুটল দরজার দিকে। হালিমা খান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত হলেন। চোখে তার পানি টলমল করছে। একমাত্র মেয়ে বলে কথা। মেয়ের মুখ গোমরা থাকলেই যেখানে চিন্তায় পড়ে যান হালিমা খান, সেখানে মেয়ে অসুস্থ মানে হালিমা খানের মাথায় আকাশ ভেঙে পড়া। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে আসছে। ডাক্তারকে রেনকোট দিয়েছে ঠিকই, কিন্তু আবিরের সর্বাঙ্গ ভেজা। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে আবির নরম স্বরে বলল, আসবো? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আয়। আবির ঢুকলো। আবিরের পিছনে ডাক্তার ও মেঘের রুমে ঢুকলো। আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি অষ্টাদশীর মুখের পানে। ডাক্তার 10 সেকেন্ড মেঘকে দেখলো কি না আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়, তাছাড়াও হয়তো কোনো মানসিক চাপে আছে, তার জন্য এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরলে খাইয়ে দিও। যদি জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিও, একটা স্যালাইন করতে হবে। জ্ঞান ফিরলেও কিছুদিন একটু রেস্টে রাখবা, কোনো প্রকার মানসিক চাপ দিও না। ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবিরের হাতে দিল। আবির ঔষধগুলোর নাম পড়ে টেবিলের উপর প্রেসক্রিপশন লেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা শরীরে পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়িতে পৌঁছে দিয়ে ঔষধগুলো কিনে নিয়ে আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিট ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেঘের রুমে আসছে। মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হালিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন, কান্না করছেন আর বারবার মেঘকে ডাকছেন। মেঘের মাথার নিচে একটা টাওয়েল দিয়ে রেখেছেন। আবির ঔষধগুলো টেবিলের উপরে রেখে মেঘের ওয়ারড্রবের একটা ড্রয়ার খুলল। এটাতে জামা কাপড়। দ্বিতীয় ড্রয়ার খুলতেই চোখে পড়ল সকল ইলেকট্রিক জিনিসপত্র। সেখান থেকে হেয়ার ড্রায়ার বের করে নিল আবির। মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বললেন, মামুনি তুমি ওকে একটু ধরে বসো। আবির নিজেই হেয়ার ড্রায়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে মেঘের। কোমর ছাড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো। পুনরায় মেঘকে শুইয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজনে। হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বললেন, বাবা তুই একটু বস, আমি তোর চাচ্চুকে বলে আসি। মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ হবে। হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন।
হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসল। মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে ওষ্ঠ এগিয়ে নিল মেঘের কানের কাছে। গুনগুন করে বলল, मैं सिर्फ तेरा रहूँगा, तुझसे है वादा ये मेरा, तू मांग ले मुस्कुरा के, मेरा प्यार हाक है तेरा। গল্পের পাঠটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়েই বিছানা থেকে উঠে পড়ল। চেয়ার টেনে বসলো বিছানার পাশে, তারপর হাতে তেল দিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে। কিছুক্ষণের মধ্যেই হালিমা খান ফিরে আসলেন। হালিমা খানও মেয়ের ডান হাতে দু পায়ে মালিশ করে দিচ্ছেন আর একটু পরপর মেঘকে ডাকছেন। বেশ কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে। হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কয়েকবার পিটপিট করে চাইল মায়ের দিকে। বুঝে উঠতে পারছে না তার সাথে এতক্ষণ কি ঘটেছে। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই। চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। নিজের রুমটা পরখ করতে লাগলো মেঘ। হঠাৎ দৃষ্টি পড়ে বাম পাশে চেয়ারে বসা আবির ভাইয়ের দিকে। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের পানে। মেঘও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে। মনে পড়তে লাগলো সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির ভাইয়ের দিক থেকে। পুনরায় চোখ বন্ধ করে ফেলল মেঘ। হালিমা খান মেঘের কপালে হাত রেখে আঁতকে উঠলেন। সঙ্গে একবার গলাতেও হাত রাখলেন। সহসা বলে উঠলেন, মেঘের তো জ্বর উঠতেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে ওঠাও, আমি খাবার নিয়ে আসছি। ঔষধ খাইয়ে দিলে যদি একটু কমে। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, তানবীর কোথায় আছে? আবির শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি, আসতেছে। মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। চোখ খুলে আবির ভাইকে দেখার শক্তিটুকু যেন পাচ্ছে না। কথা বলা তো বহুদূরের বিষয়। আবির নিচে গিয়ে একটা প্লেটে অল্প ভাত আর একটু তরকারি নিয়ে আসলো। হালিমা খান মেঘকে কোনো রকমে উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিজে ধরে রেখেছেন। আবির ভাত মাখিয়ে মুখে সামনে ধরে ছোট করে বলল, হা কর। পুরুষালী কণ্ঠে কিছুটা কেঁপে ওঠে মেঘ। তৎক্ষণাৎ ছোট করে হা করল। আবির ভাই অষ্টাদশীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু অষ্টাদশীর মনে ভেতর আনন্দ নেই, নেই কোনো উত্তেজনা। যেই আবির ভাই তার মনের ভেতর সারাক্ষণ এক্কা দোক্কা খেলতো, সেই আবির ভাইকে চোখে মেলে দেখার সাধ্যই তার হচ্ছে না। কয়েক লোকমা ভাত কোনো রকমে গিলল। পরের বার দিতে গেলে আস্তে করে বামে ডানে ঘাড় ঘুরালো। আবিরও বুঝতে পারল মেঘের অভিব্যক্তি। জোর করল না আর। হাত ধুয়ে নিজের হাতেই মেঘের মুখ মুছে দিল। তারপর ঔষধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখলো। জ্বরের মাত্রা বাড়ছে। আবির শীতল কণ্ঠে বলল, মামুনি, তুমি থেকো ওর কাছে, কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। আবির প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। 10-15 মিনিট পর তানভীর দৌড়ে বাড়িতে ঢোকে। এমপির গাড়ি করে ড্রাইভার এসে দিয়ে গেছে তানভীরকে। মেঘের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো, কি হয়েছে মেঘের? মেঘের পাশে বসে কপালে হাত রাখলো। থার্মোমিটার এনে জ্বর মাপলো 100 ডিগ্রি তাপমাত্রা। মেঘ জ্বরে কাঁপতেছে। তানভীর ছুটে গিয়ে নিজের রুমের ক্যাবিনেট থেকে আরেকটা কম্বল এনে বোনের গায়ে জড়িয়ে দিল। তারপর একটা ছোট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জলপট্টি দিল। হালিমা খান এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তানভীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল, ডাক্তার কি বলেছে? হালিমা খান কান্নারত কণ্ঠে বলছেন সিরিয়াস কোনো সমস্যা না, রেস্ট নিতে আর চিন্তা কম করতে। ঔষধ দিয়ে গেছেন, ঔষধ খাওয়ানো হয়েছে। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ, আবির খাইয়ে দিয়ে গেছে। তানভীর নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করল, ভাইয়া কোথায়? কিছুক্ষণ হলো গেল এখান থেকে। তানভীর আর কিছু বলল না, চুপচাপ কিছুক্ষণ জলপট্টি দিল বোনের কপালে। তবে জ্বর কমার কোনো নামগন্ধ নেই। এদিকে আবির রুমে এসে ব্যালকনিতে পায়চারি করতে লাগলো। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয় আর ভারী বর্ষণ শুরু হয়। তাপমাত্রা কম থাকার পরও আবিরের শরীর ঘামছে। স্থির হতে পারছে না কোনোভাবেই। তামাটে চেহারাটা কুচকুচে কালো বর্ণের হয়ে আছে। দুপুরে খাবার খেয়েছিল, তার মধ্যে সন্ধ্যায় শুধু 1 কাপ কফি খেয়েছে। মধ্যরাত হয়ে গেছে, খায়নি এখনও, তাই মুখটা মলিন হয়ে আছে।
হাতের অবস্থাও করুণ, বাসায় ফেরার পথে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ পর আবির বড় বড় পা ফেলে ছাদে চলে গেল। সম্পূর্ণ শরীর ভিজতে বেশি সময় লাগলো না। ছাদের কর্নার থেকে সিঙ্গেল সোফা টেনে মাঝ বরাবর রেখে সেখানে বসে পড়ল। অসীম দূরত্বে চেয়ে থেকে অনেকটা সময় ধরে পরপর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজেকে প্রশ্ন করল, আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? আবিরের মনে পড়ছে পুরনো স্মৃতি। এক প্রণয়িনীর 2 বছরের নীরবতা কুরে কুরে খাচ্ছিল তাকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষস্পন্দন বাড়াতে সক্ষম, তার থেকেও বেশি কষ্টদায়ক নিজের প্রেয়সীকে গুরুগম্ভীর থাকতে দেখা, আর যার কারণে সে নিজেই একটা সামান্য ভুলের কারণে গত 2টি বছরে প্রেয়সী তার চোখে চোখ রাখেনি, এক টেবিলে একসাথে খেতেও বসেনি, মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলেনি। এর বেশি সহ্য করার ক্ষমতা একটা 18 বছরের যুবকের পক্ষে কখনো সম্ভব ছিল না। প্রেয়সীর প্রতি অনুভূতি তার অতলস্পর্শী বিশালতার সমুদ্রের ন্যায়, যা কখনো পরিমাণ করা সম্ভব না। যখন তার সহ্যের সীমা শেষ হতে চলল, তখন তার সামনে 2টি রাস্তা ভেসে উঠেছিল। এক, স্কলারশিপে বিদেশে যাওয়া, দ্বিতীয় হলো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা। আবির বাড়ির প্রতিটা সদস্যর থেকে মতামত নিয়েছিল সেদিন। এমনকি তার হৃদয় হরণীর কাছেও সেদিন আকুল মিনতি করে জিজ্ঞেস করেছিল সে কি চায়। ছোট্ট হৃদয়হরণীর অভিমানের মাত্রা এতটাই তীব্র ছিল যে সেদিনও আবিরের চোখে চোখ রাখেনি। আবিরের কোনো কথার উত্তরও দেয়নি। 2 বছর যে ললনার অভিমান ভাঙাতে অক্ষম, সেই ললনার অভিমান কয়েক মাসে ভাঙানো সম্ভব ছিল না। তারপরও আবির শেষবার যাওয়ার আগে অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়েছিল তার সেই ললনার দিকে। যদি একবার বলতো, ভাইয়া তুমি যেও না, কিন্তু না, শেষ দিনও মুখ ফুটে কিছু বলেনি তার প্রেয়সী। আবির পাড়ি জমালো বিনদেশে। পার্থিব জগতের মাঝে অপার্থিব সৌন্দর্যের অধিকারী তার সেই ছোট্ট ললনাকে ফেলে চলে গিয়েছিল বহুদূর। চলবে।